দর্শক স্বাগত জানাচ্ছি সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে। আমাদের আজকের আলোচ্য বিষয় সারাদিনের সংবাদে যে বিষয়গুলো সবচেয়ে বেশি আলোচিত হয়েছে সেই বিষয়গুলো ধরেই মূলত তিনটি বিষয়ে আমরা ফোকাস করব। তার মধ্যে প্রথমটি হচ্ছে শ্রমিকের অর্থ আত্মসাৎ মামলায় ডক্টর ইউনূসের বিচার শুরু, এবং দ্বিতীয় যেই বিষয়ে আমরা আলোচনা করব এমপি আনার হত্যার তদন্ত কি বাধাগ্রস্ত হচ্ছে কিনা, আরেকটি হচ্ছে ঈদে প্রিয়জনের টানে রাজধানী ছাড়ছে মানুষ। তো আমরা শুরুতেই আসলে যে প্রসঙ্গে যেতে চাই সেটি হচ্ছে অর্থ আত্মসাৎ মামলায় ডক্টর ইউনূসের বিচার শুরু এবং কাঠগড়ায় দাঁড়ানো অপমানজনক বলেছেন তিনি, এবং আইন অনুযায়ী বিচার হচ্ছে জানিয়েছেন আইনমন্ত্রী। আমাদের সঙ্গে আজকে যুক্ত আছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডক্টর মিজানুর রহমান, তিনি জুমে যুক্ত আছেন, এবং একই সাথে ব্যারিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়া, তিনি রয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী, এবং আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন ইতিমধ্যেই তিনি হচ্ছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজির সভাপতি ওমর ফারুক। ওমর ফারুক, আপনাকে স্বাগত জানাচ্ছি জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে, এবং শুরুতেই আমরা ডক্টর ইউনূস প্রসঙ্গে যেতে চাই। আজকে তিনি বলেছেন যে কাঠগড়ায় দাঁড়ানো অপমানজনক, এবং একই সাথে তিনি বলেছেন যে তিনি ন্যায় বিচার চান, এবং এই দোষী সাব্যস্ত হওয়ার আগেই তাকে এই কাঠগড়ায় দাঁড় করানো, ওভারঅল পুরো বিষয়টাকেই তিনি বলছেন হয়রানিমূলক বা উদ্দেশ্যমূলক। দেখুন, কেউ ন্যায় বিচার তো চেতেই পারেন, সবাই চাবে, সব নাগরিককে ন্যায় বিচার চাবে, আমরাও আশা করি সবাই ন্যায় বিচার পাক। ডক্টর ইউনূস একজন দেশের বিখ্যাত ব্যক্তি, তার প্রতি অন্যায় হোক এটা আমরা চাই না, কিন্তু উনি যেভাবে বলতেছেন, আজকে যেভাবে বলছেন, যে সেটা মনে হচ্ছে যে উনি আইনের ঊর্ধ্বে, ওনাকে আইনের ঊর্ধ্বে দেওয়া প্রয়োজন উনি মনে করেন। এটা ঠিক না। এদেশে এর আগেও অনেক বড় বড় মানুষ এই কাঠগড়ায় উঠেছেন, কাঠগড়ায় উঠে তারা বিচারের সম্মুখীন হয়েছেন। আমি উনি যেভাবে বলেছেন আমি মনে করি যে উনি ঠিক বলেন নাই। বিচারের সম্মুখীন যখন হয়েছেন, ওনার বিরুদ্ধে অভিযোগ যখন এসেছেন, উনি প্রমাণ করুক যে উনি অপরাধী না। অপরাধ নিরপরাধ নিজেকে প্রমাণ করে উনি বেরিয়ে এসে বলবে যে আমার প্রতি অন্যায় করা হয়েছিল, অন্যায়ভাবে অভিযোগ আনা হয়েছিল। কিন্তু এখনই তিনি এই কথাগুলি বলতে পারেন। আজকে যে কথাগুলি বলছেন এগুলো বিচার বিভাগের উপরে একটা মানে অপবাদ লেপন করা হয়েছে। উনি বিচার বিভাগের যে নিয়ম আছে, নিয়ম অনুযায়ী তাকে কাঠগড়ায় ধারণ করা হয়েছে। তবে এটা নিয়ে উনি এই ধরনের কথা বলতে পারেন। আমাদের সঙ্গে আরো একজন যুক্ত আছেন জুমে, অধ্যাপক ডক্টর মিজানুর রহমান, আমরা তার কাছ থেকে তার মতামত জানতে চাই। স্যার, আজকে ডক্টর ইউনূস আদালতে গণমাধ্যমের সঙ্গে যেই কথাগুলো বলেছেন তার মধ্যে একটি মন্তব্য তিনি করেছেন যে মূলত আমার উপর দেবদেবীরা ক্ষুব্ধ, সেজন্য আমি হয়রানির শিকার হচ্ছি। এই যে তার এই ধরনের মন্তব্য বা ন্যায় বিচার তিনি দাবি করছেন, আপনার যদি মন্তব্য আপনি বলেন, বিচার বিভাগের প্রতি তার কোনো অনাস্থা আছে কিনা, বা আজকে আদালতে তার সঙ্গে যে আচরণ করা হয়েছে বা এই যে কাঠগড়ায় দাঁড়ানো, সেটি আসলে কতখানি যুক্তিসঙ্গত বা আইনসিদ্ধ? আচ্ছা, ধন্যবাদ। প্রথমে আমি বলবো, আজকে দেবদেবীর কথা বলছে কিনা আমি জানি না। আজকে উনি একটি রাজনৈতিক আহ্বান জানিয়েছেন সারা দেশবাসীকে, মানে প্রতিবাদ করার জন্য, মানে অনেকটা এরকম রাস্তায় নেমে আসার এরকম আহ্বান জানিয়েছেন, যে এরকম একটা রাজনৈতিক বক্তব্য উনি দিয়েছেন, সবাইকে প্রতিবাদ করার জন্য বলছেন ইত্যাদি। জি, একই সাথে তিনি বলেছেন স্যার যে এটা আসলে মানে সব সাধারণ মানুষের প্রতি আসলে দোষী সাব্যস্ত হওয়ার আগ পর্যন্ত এই ধরনের আচরণের প্রতিবাদ করার জন্য তিনি একটা আহ্বান জানিয়েছেন। না, এইটা প্রতিবাদ না, আমি জানি না, এইটার প্রতিবাদের ব্যাপারটা আলাদা। এটাই তো উনি নোবেল লরিয়েট হওয়ার আগেও বা আরো 50 বছর, 100 বছর, 20 বছর, 40 বা আগেও কিন্তু এই যে কোর্ট কাছারিতে একটা যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয় সেখানে দাঁড়ানোর একটা জায়গা আছে, এবং জায়গাটা রেলিং করা থাকে। তো রেলিং তো আমাদের বারান্দায় যে রেলিং আছে এটা তো লোহা দিয়ে তৈরি করা, তাহলে আমরাও বলবো লোহার রেলিং এর মধ্যে বারান্দায় কেন থাকবে? এটা ওনার জন্য আলাদা করে তো কোর্ট কাছারি করা যায়নি, করা হয়নি। এটা সবাইকে যে অবস্থা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অথবা বিরোধী দলের কেনা বলা হয় সাবেক প্রধানমন্ত্রী দুইজনেই, খালেদা জিয়াও যখন জামিনের জন্য গেছেন, বা শেখ হাসিনা যখন কোর্টে হাজির করা হয়েছে তখনও একই জায়গায় তাদেরকে নেওয়া হয়েছিল। আমি জানি না এটা দিয়ে মান অপমান হওয়ার কোনো কিছু আছে কিনা। এটা একটা কাঠামো, এটা আগের থেকে আছে, এটা কোনো বিশেষভাবে তার জন্য তৈরি করা হয়নি। তাহলে এটার প্রতিবাদ ওনার নোবেল লরিয়েট হিসেবে অনেক আগে করা উচিত ছিল। সারা পৃথিবীতে যত কাঠগড়া আছে, কাঠগড়া মানে হচ্ছে বিচারের কাঠগড়া, ওখানে কোনো শাস্তি হয়ে গেছে, শাস্তি প্রাপ্ত আসামির দণ্ডমান হওয়ার জায়গা না।
যে বিচার যার বিরুদ্ধে অভিযোগ আসে তাকে কাঠগড়ায় দাঁড় দিয়ে তার অভিযোগটা সরানো হয় এবং সে ওখানে থাকে। এইটাই রেওয়াজ, এটা আমাদের দেশে চলে আসছে শত শত বছর যাবত, এটা নতুন কিছু করা হয়। দেখেন এখানে প্রতিদিনই যখন ইউনূস সাহেবের এরকম কোর্টে হাজির হন, তিনি এবং তার অ্যাডভোকেটরা মামলার মেরিট সম্পর্কে তখন কোনো কথা না বলে, এইটা তো ঢালাও যেভাবে সাধারণ পলিটিশিয়ানরা বলে রাজনৈতিক হয়রানিমূলক মামলা, প্রতিহিংসামূলক মামলা, এটা আমাদের যে কোনো পলিটিশিয়ান হইলে যেটা করে সেটা, মানে মামলাটা তারপরে আরেকটা বলে এই কোর্টের এখতিয়ার আছে কিনা, এই শ্রম অধিদপ্তর গেজেটে পাঠানোর এখতিয়ার ছিল কিনা, এই টেকনিক্যাল জিনিস নিয়ে আলোচনা করেন। মূল মামলাটা কি? মূল মামলাটা হচ্ছে একেবারে 25-26 কোটি টাকা একটা জালিয়াতির মাধ্যমে ভাগাভাগি করে সবাই নিয়ে গেছে এবং বলা হচ্ছে এইগুলা উকিলের ফিস, অর্থাৎ কর্মচারীদের সাথে সমঝোতা করার জন্য উকিল ফিস বাবদ পেয়েছেন। কিন্তু এখন দেখা যাচ্ছে ফিস বাবদ বড় জোর 1 কোটি টাকা হয়তো উকিল পেতে পারে, আমরা 25 কোটি টাকা, এক একজন 3 কোটি 5 কোটি 6 কোটি করে উকিলরা টাকা পাবে আর ট্রেড ইউনিয়নের নেতারা টাকাটা ভাগ করে নিয়ে যাবে এবং সেটার উদ্দেশ্যে কিন্তু একটা আলাদা অ্যাকাউন্ট খোলা ঢাকা ব্যাংকে, সেখান থেকে আবার শ্রমিক কর্মচারী অ্যাকাউন্ট খোলা এবং 1 মাস আগে যখন এগ্রিমেন্ট হয় সেই এগ্রিমেন্টের মধ্যে সেই ব্যাংক অ্যাকাউন্টের জায়গা খালি রাখা, এগুলো খুবই মানে রহস্যজনক এবং আইনের এগুলোর সুলসারা বিশ্লেষণ আবশ্যক। আমি জানি না এখানে আমাদের ব্যারিস্টার আছে একজন, উনি হয়তো বলবেন এটার আসলে আমি কোনোদিন আমাদের যে যারা কোর্ট থেকে বেরিয়ে টেলিভিশনের ক্যামেরার সামনে আসেন তারা কিন্তু এই মানে মামলাটা যে প্রকৃত পক্ষে কি নিয়ে কেন মামলা হলো এবং কোন জায়গাটায় ওনার ল্যাপস আর কোন জায়গাটায় উনি মানে অব্যাহতি চাচ্ছেন, এই কথাগুলো না বলে বিভিন্ন জিনিস বলে মানুষকে বিভ্রান্ত করা হয়। তো আমি মনে করি এই ব্যাপারটা আইনানুগভাবে হোক, ইউনূস সাহেবের প্রতি অবশ্যই যেন কোনো অবিচার না হয়। আরেকটা জিনিস মনে রাখতে হবে, এই মামলাগুলোর ইউনূস সাহেবের ব্যাপারে দেখেন আপনি কোর্ট কাছারিতে যে পরিমাণ আমাদের বাংলাদেশি উকিল মুক্তাররা থাকেন, তার সাথে বিদেশি সাংবাদিক, বিদেশি এনজিও এবং বিভিন্ন সংস্থার বাইরের লোকজন, বিভিন্ন এমবেসির লোকজন থাকেন। তো এই রুসের মামলাটা যদি হয়রানিমূলক হয় এবং এতে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে, এইটা কোর্ট কাছারি আদালত বা সংশ্লিষ্ট আইন বিভাগ, আইন মন্ত্রণালয়, বিচারপতি অথবা সরকারের কারো মাথা ব্যথা নাই এরকম মনে করার কোনো কারণ নাই। এখানে যদি কোনো মেরিট না থাকতো মামলার, তাহলে আমার মনে হয় এটা এই মামলা দুদকে এগোতো না। এখানে আমার মনে হয় আর কি যে যারা বিচার সাথে সম্পর্কিত যারা আছেন, আমাদের উভয় পক্ষের আইনজীবী এবং বিচারক যারা আছেন, তারা জিনিসটাকে ট্রান্সপারেন্ট ওয়েতে করবেন এবং সবাইকে দেখাবেন যে দিস ইজ দ্য মানে ফ্যাক্ট, এই কাজটা অবৈধ এবং সাজসের মাধ্যমে লাভবান হওয়া। এখানে একজন ব্যারিস্টার সাহেব আছেন, উনি বলুক যে বাংলাদেশে এই মামলা করে 25 কোটি টাকা নিয়ে নেওয়ার কোন ঘটনা গত 50 বছরে ঘটছে কিনা। একটা মামলার মানে আউট অফ দ্য ওয়ে গিয়ে নিষ্পত্তি করা এবং একটা পুরো মানে যোগসাজস্যরা এরকম কোন ঘটনা ঘটার কোন সুযোগ আছে কিনা আমি এটা আমি আমাদের আরেকজন সহ আলোচক যে ব্যারিস্টার সাহেব উনি এটা বলুক। আমার মনে হয় ওনার থেকে আমরা শুনি জিনিসটা। আমি আই এম নট শিওর, কারণ ওখানে মামলার মেরিট এবং মানে ফ্লজ গুলো নিয়ে কোনো কথা না বলে রাজনৈতিক কথাবার্তা বলে এর থেকে পার পাওয়া যাবে না। ঠিক আছে, এই আমার বক্তব্য। ওমর ফারুক, আপনার কাছে আবারও একটু আসতে চাই। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যে কথাগুলো বলেছে সেগুলো স্যারের মতে আবেগের কথা এবং ন্যায় বিচার তো আসলে সকলেই চাইতে পারে, আপনিও বলেছেন। তবে উনি একটি কথা বলেছেন যে যেখানে বিচার শুরু হয়নি, অপরাধ সাব্যস্ত হয়নি, সেখানে একজন নোবেল বিজয়ীর সঙ্গে আসলে এরকম এতটা কড়াকড়ি বা এই আচরণটা কি না করলেও হতো কিনা সেই প্রশ্নটা থাকছে। এবং একই সাথে আরেকটি বিষয় যে সারা বিশ্ব থেকে তো তার পক্ষ হয়ে অনেক চিঠিপত্র এসেছে, অনেক স্বাক্ষর এসেছে যে এটি আসলে হয়রানিমূলক বা তাকে হয়রানি করা হচ্ছে বা এই মামলাটি প্রত্যাহার করার জন্য। তো যদি বিশ্ব দরবারকে চিন্তা করেন বা নোবেল বিজয়ী যারা তার পক্ষে বা দেশেও অনেকে তার পক্ষে এই স্বাক্ষর অভিযানে অংশ নিয়েছে, তো সে বিষয়ে আসলে কি বলবেন বা তাদের অবস্থানকে কি বলবেন? দেখুন, উনি সমাজে অশান্তি সৃষ্টি করে শান্তিতে নোবেল পুরস্কার পাইছে। 35% সুদ গ্রহণ করে
মানুষের মাইক্রো ক্রেডিটের ধোঁকা, মাইক্রো ক্রেডিটকে একটা ধোঁকা দিয়ে এই বিশ্বব্যাপী নানান প্রচারণার মাধ্যমে, প্রপাগান্ডার মাধ্যমে তিনি এই কাজটা করেছেন। সেই ব্যক্তি এখন যদি বলেন যে তার প্রতি অবিচার করা হয়েছে, উনি কত মানুষের প্রতি অবিচার করেছেন। ওনার এই সুদের টাকা দিতে না পেরে মানুষের জমি হারিয়েছে, বাড়ি হারিয়েছে, ঘরের টিন হারিয়েছে, গরু, কত সম্পদ হারিয়েছে, কত মানুষের এই দেশে বলেন তো মাইক্রো ক্রেডিট গ্রহণ করে কোনো ব্যক্তি সচ্ছল হয়েছে কিনা বা তার জীবনযাত্রার মান উন্নয়ন হয়েছে। এখনো তো চলছে মাইক্রো ক্রেডিটের বিভিন্ন প্রোগ্রাম, তো বিভিন্ন এনজিওরা এখনো চালাচ্ছে। মানুষ একান্ত বাধ্য হয়ে মাইক্রো ক্রেডিটে যারা দেয়, লেন্ডিং যারা করে, আমাদের দেশের ব্যাংক ব্যবস্থা যেটি, সেখানে তো আসলে ক্ষুদ্র ঋণ ওইভাবে দেয়া হয় না। এখন আপনি মাইক্রো ক্রেডিটে ধরেন 100 টাকায় প্রতিদিন 2 টাকা দিতে হয়, যদি এরকম আছে, বা মাসে 10 টাকা দিতে হয়, তাহলে 1 বছরে কত টাকা দিতে হয়? 1 বছরে 100 টাকা দিতে হয়। এটা নেয় আস্তে আস্তে, এটা কৌশলটা ভিন্ন আর কি। কিন্তু মানুষের কাছ থেকে টাকাটা অতি একটা বিরাট আকারের টাকা নিয়ে যাওয়া হচ্ছে। তো এই ধরনের মাইক্রো ক্রেডিট আমাদের দেশে দরকার আছে বলে আমার মনে হয় না। কারণ মাইক্রো ক্রেডিট দিয়া এই ধরনের মাইক্রো ক্রেডিট দিয়া কেউ উপকৃত হয় নাই। এটা হলো একটা দিক গেল। আর উনি যে কথাগুলি বলছে, রাজনৈতিক আহ্বান জানিয়েছে, এটা তো খুবই গর্হিত কাজ। আদালতের প্রাঙ্গণে দাঁড়িয়ে রাজনৈতিক আহ্বান জানাবেন একজন অভিযুক্ত ব্যক্তি। অভিযুক্ত, এখন অভিযোগ প্রমাণ হয় নাই, এখনো প্রমাণ হবে। তাই বলে আদালত প্রাঙ্গণে রাজনৈতিক আহ্বান জানাবে, এটা কোন ধরনের কথা? এটা কি গ্রহণযোগ্য কিনা আপনি মনে করেন? তারপরে উনি আরও যে কাজগুলি করছে, আজকে যে কথাগুলি বলছে যে তার এই যে ইয়েতে দাঁড়ানো, এই দাঁড়ানো, এটা কি ওনার জন্য আলাদা করে তৈরি করা হয়েছে? প্রমাণ করতে পারবেন যে উনি আজকে যাবেন এজন্য আলাদা করে তৈরি করা হয়েছে? এটা তো যুগ যুগ ধরেই ছিল। উনি যেটা মিজান ভাই বললেন, এটা তো যুগ যুগ ধরেই ছিল। তাহলে এই যে উনি একের পর এক যে অপবাদ দিয়ে গেলেন আদালত প্রাঙ্গণকে, বা আদালতকে অপবাদ দিয়ে গেলেন, এটা তো অনেক অন্যায় কাজ উনি করেছেন। আমরা ওনার ন্যায় বিচার চাই, এটা সত্যি। কিন্তু উনি শ্রমিকের যে টাকা আত্মসাৎ করেছেন, শ্রমিকের টাকা আত্মসাৎকারী ব্যক্তি সমাজের সবচেয়ে ঘৃণিত ব্যক্তি। সে যত বড় যাই কিছু হয়ে থাক না কেন, কেন শ্রমিকের টাকা আত্মসাৎ করবে? কেন এনবিআর এর টাকা ট্যাক্স ফাঁকি দিবে? এগুলি তো দেওয়া ঠিক না। তা আমরা যদি সাধারণ মানুষে, আমাদের ক টাকা বেতন, আমরা যদি এনবিআর এর টাকা ট্যাক্স দিতে পারি, তাহলে কেন উনি দিবেন না? আমরা তো সাংবাদিক মানুষের জন্য, অবহেলিত মানুষের জন্য আন্দোলন সংগ্রাম করি, শ্রমিকের জন্য আমরা আন্দোলন সংগ্রাম করি। আজকে যদি আমরা শুনতে পাই যে একজন নোবেল পুরস্কার প্রাপ্ত ব্যক্তি শ্রমিকদেরকে ঠকাচ্ছে, এর চাইতে দুঃখজনক কিছু হতে পারে না। উনি যাই কিছু বলুক না কেন, ওনাকে বিচারের সম্মুখীন হয়েছেন এবং বিচার নিশ্চিত হবে। নিশ্চিত হলে উনি যদি বিচারে খালাস পেয়ে যান, আর তখন আমাদের করার কিছু থাকে। আমরা ছোট করে আরেকবার একটু স্যারের কাছে যেতে চাই এই প্রসঙ্গে, তারপরে আমরা একটি বিরতি যাব। মিজানুর রহমান স্যার, আপনার কাছে একটু ছোট করে আমরা জানতে চাই, আরো অনেকেই তো আসলে টাকা আত্মসাতের মতো ঘটনা ঘটিয়েছে, বা দীর্ঘদিন ধরে গ্রামীণ ব্যাংক বা ডক্টর ইউনূসের এই মাইক্রো ক্রেডিটের এই বিষয়টি চলে আসছিল, কিন্তু সাধারণ মানুষের দিক থেকে বা তার পক্ষে যারা দাঁড়িয়েছে তাদের প্রশ্ন যে এই মুহূর্তেই কেন আসলে, বিশেষ করে নির্বাচনের আগে কেন তার উপর এই তৎপরতা? আচ্ছা, আমি প্রথমে যেটা বলবো, মাইক্রো ক্রেডিট কতটা ভালো, কত বেশি সুদ, এগুলো নিয়ে প্রচুর পর্যালোচনা আছে, মতবিরোধ আছে, মতান্তর আছে। আমি এটা নিয়ে আজকে বিষয় না। আজকের বিষয়টা হচ্ছে না, শ্রম অধিকার এবং শ্রমিকদের নিয়ে আন্তর্জাতিক যে সকল সংস্থাগুলো কাজ করে, তারা কিন্তু একদিকে বাংলাদেশ সরকারকে প্রচুর চাপ দিচ্ছে শ্রম আইন সংশোধন করে শ্রমিক বান্ধব করার জন্য। আর সেখানে এরকমই একটা ঘটনা, শ্রমিকদের যেটা পাওনা, মানে নিয়ম অনুযায়ী একদম তাদের চাকরির কন্ট্রাক্ট অনুযায়ী এবং শ্রম আইন অনুযায়ী যে লভ্যাংশের একটা অংশ শ্রমিকরা পাবে, সেই টাকাটা না দিয়ে এটার যে কারসাজি করা হলো এবং নেগোসিয়েশন করা হলো, অর্থাৎ দাবি যারা করছিল তাদের সাথে শ্রমিক নেতা এই ফিরোজ মাহমুদ, মাইনুল এবং আরেকজনের নাম কি জানি, সিবি নেতা কামরুল ইসলাম, এরা 3 কোটি 5 কোটি 4 কোটি করে ভাগ করে টাকা নিয়ে গেল। আমি বলছি যে এই পুরো ব্যাপারটা মানে মধ্যে একটা জালিয়াতির একদম সাধারণ দৃষ্টিতে এটা দেখা যাচ্ছে যে এখানে কিছু একটা ঘটনা ঘটিয়েছে। এটা আমি বলবো না যে ইউনূস সাহেব মানে
এখনই উনি অভিযুক্ত এবং দোষী, কারণ এটা জানার দরকার আছে যে পুরো ঘটনাটা এরকম 25-26 কোটি টাকা কিভাবে হাত বদল হয়ে গেল। এর থেকে ওর থেকে দুটা আর অ্যাকাউন্ট খোলা হলো মে মাসে, আর এগ্রিমেন্ট হলো এপ্রিলের 22 তারিখে, মে মাসের 9 তারিখে যে অ্যাকাউন্ট খোলা হলো, সেই এগ্রিমেন্টের মধ্যে ওই অ্যাকাউন্ট নাম্বার আগের থেকে কিভাবে অন্তর্ভুক্ত হলো ইত্যাদি খুবই মানে পদে পদে ধাপে ধাপে এইটার তথ্য প্রমাণ আমার মনে হয় উপস্থাপন হবে এবং শেষ পর্যন্ত সুলসারা বিশ্লেষণের মাধ্যমে এটার যে যারা অপরাধী বা যারা এই চক্রান্ত ষড়যন্ত্র সাথে জড়িত ছিলেন তাদের মুখোশ উন্মোচিত হবে। আর এর বাইরে যদি এখানে যদি হয় যে না ইনোসেন্ট একটা ড্রাইভ ছিল সেটা, এবং সেখানে এই টাকাগুলো আত্মসাতের উদ্দেশ্যে নেওয়া হয়নি, এবারে যদি আইনের দ্বারা এটা প্রমাণিত হয় বা বিচারিক প্রক্রিয়ার মধ্যে, তাহলে তো আমরা অবশ্যই সাধুবাদ জানাবো। জি, ডক্টর মিজানুর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। শ্রমিকের অর্থ আত্মসাৎ মামলায় ডক্টর ইউনূসের বিচার শুরু, সেই নিয়ে আসলে আপনার যে মতামত, মূল্যবান মতামত, সেটি আসলে আমরা এবং দর্শকরা জানতে পেরেছি। আমরা একটি বিরতি নিচ্ছি। সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্রে সাথেই থাকুন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে। আমরা আজকে আলোচনা করছিলাম 3টি ইস্যুতে, তার মধ্যে এই পর্যায়ে আমরা আলাপ করব এমপি আনার হত্যার তদন্ত বাধাগ্রস্ত হচ্ছে কিনা। আমাদের সঙ্গে স্টুডিওতে যুক্ত রয়েছেন ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক, এবং আমাদের সঙ্গে জুমে যুক্ত আছেন সুপ্রিম কোর্ট আইনজীবীর প্রশান্ত ভূষণ বড়ুয়া। আমরা শুরুতেই প্রশান্ত ভূষণ বড়ুয়া আপনার কাছে যেতে চাই। এমপি আনার কন্যা ডোরিন, তিনি বলছেন যে তার বাবার বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য অনেক বড় বড় জায়গা থেকে ফোন আসছে এবং অপরাধীদের বাঁচাতে তদবির হচ্ছে। সে কারণে আজকে তিনি সচিবালয়ে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন, এবং স্বরাষ্ট্রমন্ত্রীর দিক থেকে কিন্তু বলা হয়েছে যে বিচার প্রক্রিয়ায় কোনো প্রকার বাধা আসলে এখনো আসেনি। আপনি দীর্ঘদিন ধরে শুনছেন যে এই আনার হত্যার যে বিষয়টি, আজকে আমরা নিউজ 24 একটি ছবিও উদ্ধার করেছে, একটি ছবি আমরা দেখিয়েছি আমাদের প্রতিবেদনের, যে আজকে নিশ্চিত হওয়া গেছে যে তার মৃতদেহের যে ছবিটি দেখে যে সে আসলেই মৃত। তো এই পর্যায়ে এই যে বড় বড় জায়গা থেকে ফোন আসার কথা বলছেন ডোরিন, সেটিকে আপনার কতখানি সত্য মনে হয়, বা আসলেই যদি এই ধরনের এত বড় একটা চাঞ্চল্যকর ঘটনার বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে কিনা, আপনি কি মনে করেন? জি, ধন্যবাদ। দেখুন, এটি একটি ক্রস বর্ডার ক্রাইম, অর্গানাইজড ক্রাইমও হতে পারে। এটা তদন্তে আরো যখন এগুবে তখন আরো এটি পরিষ্কার হবে। যেহেতু এটি একটা ক্রস বর্ডার, এখানে ষড়যন্ত্র হয়েছে বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে বাংলাদেশের মাটিতে, আর হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে ভারতের মাটিতে। এখানে ওনার মেয়ে দেখবেন যে অপহরণ মামলা করেছেন, আর ভারতে হয়েছে হত্যা মামলা। তো স্বাভাবিকভাবেই ভিকটিমের পরিবার, মেয়ে, সন্তান সন্ততি, তাদের অনুভূতিটি একটু অন্যরকম থাকে ইন ইমিডিয়েট আফটারম্যাথ, পার্টিকুলারলি এভাবে নৃশংসভাবে হত্যা করা, তারপর যেভাবে তাকে সাক্ষ্য নিশ্চিহ্ন করবার জন্য যে অমানসিক, আসরিক বা নৃশংসতম প্রক্রিয়ায় গিয়েছে বলে জানা যাচ্ছে নানাভাবে। ভিকটিমের পরিবারের সদস্যদের যে মানসিক অবস্থা, সেটিও ট্রমা আমাদেরকে বিবেচনায় নিতে হবে। এই কারণেই তিনি যেটুকু বলছেন, আমি যে দেখলাম উনি বলেছেন যে যাদেরকে ধরা হচ্ছে তাদেরকে ছাড়িয়ে নেবার জন্য কেউ কেউ ফোন করছেন। এটি যদি সত্যি হয়, আমি একেবারে নিশ্চিত থাকতে পারি যারা ছাড়িয়ে নেবার জন্য এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করবেন তারাও কিন্তু অপরাধের সাথে নিজেদেরকে যুক্ত করে ফেলছেন। তদন্তকারী কর্তৃপক্ষ আইইউ পার্টিকুলারলি এটি বিবেচনায় নেবেন। ইতিমধ্যেই ডিবি প্রধানের বক্তব্য মিডিয়ায় এসছে, আপনারাও দেখেছেন। তিনি বলেছেন তারা অযথা হয়রানি যেমন করছেন না, তেমনি তদন্ত প্রক্রিয়ায় যাদের যাদের নাম আসবে ভেরিফিকেশন সাপেক্ষে তাদেরকে ছাড়ও তারা দিবেন না, ছাড়দের প্রশ্ন উঠছে না। তো এই কারণে আপনি লক্ষ্য করে দেখবেন এটি দুদেশেই বিচার হওয়া সম্ভব হচ্ছেও তাই। একটি পর্যায়ে হয়তো কিছুটা
বাছাই করতে হবে যে ষড়যন্ত্রের বিচার করবে না হত্যার বিচার করবে। আপনাদের মনে আছে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের বিচার কিন্তু হয়নি, সেনা বিদ্রোহের বিচার হয়েছে এবং সেখানে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল মুক্তিযোদ্ধাদের। এবং তখনকার বিএনপি সরকার যুক্তি দিয়েছিলেন যে সেনা বিদ্রোহের বিচারেই যাদের দোষী হওয়ার কথা তাদের তো সকলেরই মৃত্যুদণ্ড হয়েছে, এই জন্য জিয়াউর রহমান হত্যাকাণ্ডের বিচারটা তারা কিন্তু আর এগিয়ে নেননি। এটি একটি উদাহরণ আমাদের সামনে আছে। ভারতেরই আরেকটি রাজ্যে রয়েছে মৃতদেহ ফেরত পাওয়া না গেলেও হত্যা মামলার বিচার হতে পারে। তো এখানে ফরেনসিক রিপোর্টে এই যে হার্ট এবং যেগুলো পাওয়া যাচ্ছে সেগুলোর নিশ্চয়তার জন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে। তবে ট্রান্স বর্ডার বা ক্রস বর্ডার যে এই অপরাধটা সংগঠিত হয়েছে এবং অপরাধের যে প্রকৃতিগত নৃশংসতা এবং যে লোকগুলো এটার পেছনে আছে তাদের যে অত্যন্ত কানিং আপনার মেথড এবং তাদের সাক্ষ্য নিশ্চিহ্ন করবার যে দক্ষতা, এখানে গোয়েন্দা সংস্থা আমাদের তদন্তকারী সংস্থা উভয় দেশের আমার মনে হয় তাদেরকে আরো সময় দিতে হবে। তাদের পেশাগত দক্ষতা এবং উৎকর্ষের প্রমাণ রেখে তারা এটির সম্ভব সর্বোচ্চ সমাধান করবেন। এই দিকেই আমি এখনো পর্যন্ত যা দেখছি আমি নিশ্চিতভাবে আমি মনে করতে পারি তাদের পেশাগত উৎকর্ষের চরম ব্যবহার তারা করবেন, সর্বোত্তম ব্যবহার তারা করবেন এটির জন্য। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা একই প্রসঙ্গে স্টুডিওতে রয়েছেন ওমর ফারুক, একটু আমরা তার কাছে আসতে চাই। এই যে গত কয়েকদিন ধরে আনার হত্যার যে বিবরণ আমরা শুনছি তার মেয়ের কাছ থেকে, পুলিশের কাছ থেকে, কসাই জিহাদের কাছ থেকে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের আলাপ, এটি আসলে কি বার্তা দেয়? আসলে আনার হত্যার বিষয়টি এখনো একটা বিভ্রান্তির মধ্যে আছে। হ্যাঁ, আমরা কংক্রিট কোনো তথ্য বা কংক্রিট কোনো সিদ্ধান্তে পৌঁছার মতো অবস্থায় আমরা এখনো পৌঁছতে পারিনি। আমাদের ভারতের পুলিশও এরকম কোনো নিশ্চয়তা আমাদের দেয়নি, বা আমাদের যারা পুলিশ তদন্ত কমিটি যারা আছে তারাও কিন্তু আমাদের এই কথাটা এখনও নিশ্চিত করে বলতে পারছে না যে আনার প্রকৃত অর্থেই এই নৃশংসতার শিকার হয়েছেন। কারণ যতক্ষণ পর্যন্ত ডিএনএ টেস্টের রেজাল্ট না আসবে ততক্ষণ পর্যন্ত আমরা এটা নিয়ে কথা বলতে পারি না, বা আমরা মনে করতে পারি না যে 100% নিশ্চিত আমরা হতে পারি না। তবে যাদেরকে এর মধ্যে অভিযুক্ত বলে যাদেরকে আটক করা হয়েছে এবং তারা বিচারের সম্মুখীন অবশ্যই হবেন, যদি নিরাপদ হয় তারা বেরিয়ে যাবেন। কিন্তু ডরিন যে অভিযোগটা করেছেন যে কিছু লোক এখানে তদবির করতেছেন, এটা অনাকাঙ্ক্ষিত। এটা খুবই যে এরকম একটা জঘন্য হত্যাকাণ্ডে যদি কেউ জড়িত হয়ে থাকে তাদেরকে ছাড়িয়ে নেওয়ার উদ্যোগ যারা গ্রহণ করেছেন বা যারা চেষ্টা করতেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার আমি মনে করি। সেটি আসলে ন্যায় বিচারের একটি নিদর্শন আসলে আবারও প্রতিষ্ঠা করা দরকার। একটি বিরতির সময় হয়েছে, আমরা একটি বিরতি নিচ্ছি। দর্শক, সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্র এ পর্যায়ে আবারও একটি বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। দর্শক, বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্রে। যথারীতি আমরা তৃতীয় পর্বে আলাপ করব ঈদে প্রিয়জনের টানে রাজধানী ছাড়ছে মানুষ। আজকে থেকে আসলে ঈদুল আজহার ছুটি কাটাতে ঢাকা ছাড়া শুরু করেছে মানুষ। তো আজকে কেমন চিত্র ছিল আসলে সড়ক পথের, নৌপথের এবং রেলপথের, সেটি জানার জন্য আমাদের সঙ্গে ইতিমধ্যেই যুক্ত হয়েছেন জুমে নৌ সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটির সাধারণ সম্পাদক আশিস কুমার দে। আপনাকে স্বাগত জানাচ্ছি জনতন্ত্র গণতন্ত্রে। আপনার কাছে সরাসরি প্রশ্নে যেতে চাই যে ঈদ যাত্রা শুরুর আজকে প্রথম দিন, এবার কোটি ছাড়াবে ঢাকা। মানে সাধারণত আমরা দেখি ঈদুল আজহাতেই বেশি লোকজন যায়, কিন্তু আজকে কিন্তু বেশ কিছু বিরূপ চিত্র আমরা দেখেছি। ট্রেনের শিডিউল বিপর্যয় প্রথম দিনই, এবং একই সাথে 15 কিলোমিটার এলাকা জুড়ে আমরা উত্তরবঙ্গের দিকে টাঙ্গাইলে আমরা দীর্ঘ যানজট দেখেছি। সেই সাথে একটি ভালো খবর রয়েছে, ব্যাপক টোল আদায় হয়েছে বঙ্গবন্ধু সেতু থেকে। যাত্রা পথে যারা ছিলেন যাত্রীরা, তারা বলছেন বাড়তি ভাড়া গুনেও তাদের আসলে স্বস্তির যাত্রা হচ্ছে না। আপনার এ বিষয়ে মন্তব্য? ধন্যবাদ। আমি নিউজ 24 টেলিভিশনের মাধ্যমে সবাইকে ঈদ উল ফিতরের আগাম শুভেচ্ছা জানিয়ে আমার কথা শুরু করছি। আপনার প্রশ্ন সরাসরি জবাবে যাচ্ছি। দেখেন, এই ঈদ উল আজহায়
ঢাকা রিজিয়ন থেকে, অর্থাৎ গ্রেটার ঢাকা, ঢাকা, মানিকগঞ্জ, নরসিংদী, গাজীপুর, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল মিলিয়ে প্রায় 1.5 কোটি মানুষ তাদের স্বজনদের কাছে যাবে। এই 1.5 কোটি মানুষের আপনার 90 লাখ মানুষ যাবে সড়ক পথে, অর্থাৎ সড়ক পথে যাত্রীর সংখ্যা 60%। লঞ্চ অর্থাৎ নৌপথে যাবে 15%, যেটা পদ্মা সেতু চালু হওয়ার আগে এই হারটা ছিল, নৌপথে যেত 25% আর রেলপথে যেত 20%। বর্তমান সরকারের শেষ দিকে এসে, তৃতীয় মেয়াদের শেষ দিকে এসে কিন্তু রেল পরিবহন ব্যবস্থার ব্যাপক উন্নয়ন ঘটায় রেলপথে যাত্রীর সংখ্যা বেড়ে 20% থেকে সেটা 25% হয়েছে। অন্যদিকে নৌপথে যাত্রী সব মিলিয়ে যাই হোক, এই যে 1.5 কোটি মানুষটা 3টে মাধ্যমে, সড়ক, নৌ এবং রেল, এই 3টে মাধ্যমে স্বল্প দিনে স্বজনদের কাছে যাবে, বড় ধরনের চাপ। এই চাপ সামাল দেওয়া আসলে খুবই কষ্টকর। তারপরেও সরকারের উদ্যোগে যে ব্যবস্থাপনা করা হয়েছে সেটিতে মোটামুটি সন্তোষজনক বলা যায়। তবে প্রথম দিনের যাত্রায় আজকে ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে 62টি ট্রেন ছেড়ে গেছে এবং অনেকগুলো ট্রেনের শিডিউল বিপর্যয় ঘটেছে। একইভাবে সড়ক পথেও কিন্তু উত্তরবঙ্গগামী সড়কে দীর্ঘ যানজট দেখা গেছে। এই যানজটের অন্যতম কারণ হলো পশুবাহী গাড়ি ঢাকামুখী হচ্ছে। একই সঙ্গে যেহেতু আমের মৌসুম, রাজশাহী সহ উত্তরাঞ্চল থেকে যে আম আসছে, আমের আম বোঝাই ট্রাক আসছে, ফলে রাস্তায় কিন্তু অন্যান্য গাড়ির যে বিলাসবহুল গাড়ি বা মাইক্রোবাস, যাত্রীবাহী বড় বাস, এই বাসের গতি কমে গিয়েছে, যে কারণে অনেক জায়গায় মহাসড়কে পশুর হাটের একটা ব্যাপক অভিযোগ আছে যে মহাসড়কে পশুর হাটে আসলে যানজটের একটা বড় কারণ হয়ে দাঁড়াচ্ছে। কিন্তু এই বিষয়গুলো আসলে আগে তো সড়ক পুলিশ যারা, তাদের বৈঠক হয়েছে বা কেন আগে থেকেই প্রস্তুতি নেওয়া হয় না? সাধারণ মানুষের আসলে এই ধরনের অভিযোগ ছিল যে প্রতি বছরই কেন এই ভোগান্তি আসলে তাদেরকে পোহাতে হচ্ছে। সেই সাথে কিন্তু আজকে বাড়তি ইঞ্জিনের সংকট রয়েছে, এই কথাও রেলওয়ের মহাপরিচালক সর্দার শাহাদাত আলী তিনি জানিয়েছে এবং ঈদ যাত্রায় বলছেন যে কোনো সমস্যা হবে না। একদিকে প্রথম দিনই শিডিউল বিপর্যয়, আবার বলছেন যে রেলের ইঞ্জিনেরও সংকট রয়েছে, সেই ক্ষেত্রে সব ধরনের প্রস্তুতি তারা নিয়েও রেখেছে বলছেন। আসলে কোনোটার সাথে কোনোটার মিল পাওয়া যাচ্ছে না, সেটি আসলে কেন, আপনি কি মনে করেন? কর্তৃপক্ষ প্রতি বছরই ঈদের আগে বলে থাকেন যে রেল কর্তৃপক্ষ বলেন যে রেলপথে কোনো সংকট হবে না, যাত্রীরা নিরবিচ্ছিন্ন ভাবে স্বস্তিতে বাড়ি যেতে পারবেন। আর সড়ক পরিবহন ব্যবস্থার সঙ্গে যুক্ত বা সড়ক পরিবহনের নিয়ন্ত্রক যারা কর্মকর্তা আছেন, মালিক পক্ষ আছে, তারাও একই কথা বলে থাকেন যে সড়ক ব্যবস্থায় কোনো ত্রুটি হবে না, অতিরিক্ত ভাড়া নেওয়া হবে না, যাত্রীরা স্বাচ্ছন্দ্যে যেতে পারবে। যানজট নিরসনের জন্য বিভিন্ন জায়গায় হাইওয়ে পুলিশ ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেছে। কিন্তু আমরা বাস্তবে দেখি যে তাদের সব প্রতিশ্রুতিগুলো বা সব তাদের ঘোষণাগুলো কার্যকর হয় না। এক্ষেত্রে আমার মনে হয় বা আমার অভিজ্ঞতা যেটা বলে দীর্ঘদিনের, সেটি হলো যথাযথভাবে পরিকল্পনাগুলো বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয় না। পরিকল্পনা প্রণয়ন করা হয় কিন্তু পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগে যথেষ্ট ঘাটতি রয়েছে। রেলের মহাপরিচালক আজ বলছেন যে ইঞ্জিন সংকট রয়েছে, রেলের জনবল সংকট সহ অনেক সংকট রয়েছে, এটা যেমন ঠিক, তেমনি রেল পরিবহন ব্যবস্থার উন্নয়নের জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর আন্তরিকতায় যথেষ্ট পরিমাণ বরাদ্দ দেওয়া হয়েছে এবং নতুন নতুন লোকোমোটিভ বা ইঞ্জিন, বগি এগুলো আমদানি করা হয়েছে। কিন্তু ব্যবস্থাপনা ত্রুটি রয়েছে যেগুলো শক্তভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মনিটরিং করেন না। এক্ষেত্রে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের যথেষ্ট দায়িত্ব রয়েছে। শুধু রেলকে দায়ী করলে হবে না, রেলের উপর তো মন্ত্রণালয় রয়েছে, তারা সেই রেলপথ মন্ত্রণালয় যারা কর্মকর্তা তাদেরকেও মাঠ পর্যায়ে এসে মাঝে মাঝে শহরে জমিনে বিষয়গুলো তদারকি করা উচিত। একই অবস্থা সড়ক পথের ক্ষেত্রেও বলা হলো যে পশুরহাট রাস্তার উপর বসবে না। প্রতি বছরই কোরবানি ঈদের আগে একই কথা বলা হয়ে থাকে। মন্ত্রী মহোদয় বলেন বা এই সড়ক পরিবহন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলে থাকেন, পুলিশ কর্মকর্তারা বলে থাকেন, কার্যত দেখা যায় যে অনেক জায়গায় মহাসড়কের পাশে গরুর হাট বসে,
যে কারণে যান চলাচলে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হয়, দুর্ঘটনা ঘটে থাকে। এই ক্ষেত্রে ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে মানে সেক্টর ভিত্তিক কর্মকর্তাদের মধ্যে বা রেলওয়ে সেক্টর হোক, মহাসড়ক বিভাগ হোক, আইন প্রয়োগকারী সংস্থাগুলো, তাদের মধ্যে একটি সমন্বয়ের ঘাটতি দেখা যায়। যে কারণে প্রতিবারই সরকার এই ঈদ পূর্ববর্তী প্রস্তুতিমূলক বৈঠকে যে সিদ্ধান্তগুলো নেওয়া হয় সেই সিদ্ধান্তগুলো শতভাগ বাস্তবায়ন হয় না। ফলে জি আশিস কুমার দি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের কাছে খুবই অল্প কিছু সময় আছে, আমরা একটু ওমর ফারুকের কাছে আসতে চাই। ওমর ফারুক ভাই, এখনো পর্যন্ত গার্মেন্টস ছুটি হয়নি, ঢাকা শহরে যারা কর্মরত রয়েছে তাদের ছুটি হয়নি, তাতে প্রথম দিনই আসলে এই অবস্থা। আপনি কি মনে করছেন যে এই অল্প কয়দিনে কি আসলে এই যেই অসামঞ্জস্যতা সেটি কি আসলে সমাধান করা সম্ভব কিনা? স্বস্তিতে মানুষ আসলে শেষ পর্যন্ত বাড়ি যেতে পারবে এটা করা যাবে কি যাবে না, হবে কি হবে না, এটা আমি এখনই বলতে চাচ্ছি না। তবে আজকে থেকে শুরু থেকেই যে এটা একটা বাজে পরিস্থিতি সৃষ্টি হয়েছে এটা আমরা জানি। কারণ ট্রেনের টিকিট ঠিকমতো পাওয়া যায় নাই, ট্রেনের টিকিট লাইন ধরে পাওয়া যায় নাই, কিন্তু কালোবাজারিতে পাওয়া গেছে। ডবল টাকা দিলে 1000 টাকার টিকিট 2000 টাকা পাওয়া গেছে। তদ্রুপ বাসের টিকিট 1000 টাকার টিকিটও 2000 টাকায় বিক্রি হয়েছে। এরকম সব অভিযোগগুলি কিন্তু পাওয়া গেছে এবং পুলিশের কাছে সেই অভিযোগগুলি উত্থাপন করা হয়েছে। পুলিশে কিন্তু এটা অবহিত, এটা হয়েছে। এটা একদিক, এটা হয়নি। যানজটের বিষয়টা পশুরহাটও একটা অন্যতম কারণ। এটা দাদা বলছেন যে সবাই মানতে চায় না। আমরা দেখি প্রতি বছরেই একটা প্রভাবশালী গোষ্ঠী, বিভিন্ন এলাকার প্রভাবশালী গোষ্ঠী, তারা এই ঈদুল আজহাকে কেন্দ্র করে একটা বড় আয়ের উৎস তারা খোঁজে। তারা হয়তো দেখা গেল একটা জায়গায় প্রশাসন তাদেরকে অনুমতি দেয় নাই, কিন্তু সেই জায়গাটাতে তারা কিছু লোক মিলে একটা হাট বসিয়ে দেয় এবং তারা প্রত্যেকটা ক্রেতা উভয়ের কাছ থেকে একটা টাকা আদায় করে। এই যে একটা প্রবণতা, ওই ক্ষেত্রে কিন্তু প্রশাসন কঠোর ব্যবস্থা যদি নিতে চায় তাহলে কিন্তু এটা পারে। এই একটা দিক গেল। তৃতীয় দিকটা হচ্ছে যে আমাদের রাস্তায় এখনো বড় বড় জ্যাম সৃষ্টি হয়। এটার বড় একটা কারণ হচ্ছে যে হাইওয়েগুলিতে যে টোল প্লাজা আছে, এই টোল প্লাজা আমাদের শেষ করতে হবে ভাই, ছোট করে। টোল প্লাজাগুলিতে এখনো ডিজিটালাইজ করা হয়নি। টোল প্লাজায় বিশাল বড় লাইন, হানিফ ফ্লাইওভারে 1 ঘন্টার বেশি দাঁড়িয়ে থাকতে হয়। মহাসড়কগুলিতে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে হয় শুধু টোল দেওয়ার জন্য। সর্বশেষ যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে যেখানে আছে সেখানেও দীর্ঘক্ষণ বসে থাকতে হয়। যেটিকে আরো স্মার্ট ওয়েতে কিভাবে আসলে স্মার্ট ওয়েতে বিদেশে যা আছে, পাশের দেশ ভারতে যেটা আছে যে গাড়ি চলে যাবে, গাড়ির যে নাম্বার আছে নাম্বার থেকে টাকা কেটে নিয়ে যাবে, মোবাইল থেকে টাকা কেটে নিয়ে যাবে, গাড়িতে থেমে থাকবে না। সেরকম ব্যবস্থাটা কেন করা হয় না দ্রুত? আমরা আশা করি হয়ে যাবে। স্মার্ট বাংলাদেশ খুব শীঘ্রই বাস্তবায়ন হবে, তখন এই সমস্যাগুলি সেটাই প্রত্যাশা। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, CSRM জনতন্ত্র গণতন্ত্রে এই ছিল আজকের মতো। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ।